বন্ধুরা, এই ম্যাপে আপনারা যে রেড এরিয়াটি দেখতে পাচ্ছেন, অস্ট্রেলিয়ার টোটাল পপুলেশনের 90% লোক এখানে বসবাস করেন। আর উপরের দিকে যে বাকি এলাকাটা দেখতে পাচ্ছেন, এই সম্পূর্ণ এলাকা ফাঁকা, মানে এখানে কেউ থাকে না। বর্তমানে অস্ট্রেলিয়াতে এই মুহূর্তে যেই পরিমাণ জমি আছে, তা যদি দেশের মানুষের ভিতর সমান ভাগে ভাগ করে দেওয়া হয়, তাহলে প্রত্যেকে 5 একর করে জমি পাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, অস্ট্রেলিয়া তো ভীষণ উন্নত একটি দেশ, যেখানে রয়েছে চকচকে রাস্তাঘাট, বড় বড় দালান কোঠা। তাহলে কেন অস্ট্রেলিয়ার অধিকাংশ এলাকা এখনও খালি পড়ে আছে? আর কেনই বা এখানের জনসংখ্যা কম? আরেকটি অবাক করা বিষয় আপনাদেরকে জানিয়ে দেই। আজকের দিনে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার কথা ভাবলে আমাদের সামনে আসে সাদা চামড়ার মানুষের কথা। কিন্তু ইতিহাস বলছে আসল অস্ট্রেলিয়ানরা সাদা চামড়ার ছিল না। তাহলে প্রশ্ন হচ্ছে, আসল অস্ট্রেলিয়ান কারা? তাদের সাথে আসলে কি হয়েছিল? তারা কি আজও বেঁচে আছে? বন্ধুরা, আমি মনির আছি আপনাদের সাথে। আজ কথা বলবো অস্ট্রেলিয়ার ইতিহাস সম্পর্কে। চলুন শুরু করা যাক। অস্ট্রেলিয়া, এই নামটা শুনলেই সবার প্রথমে মাথায় আসে চকচকে সমুদ্র, বড় বড় বিল্ডিং, সুন্দর সুন্দর রাস্তাঘাট। কিন্তু তারপরেও অস্ট্রেলিয়া আজ মাইলের পর মাইল খালি পড়ে আছে। এর পিছনে রয়েছে এক অদ্ভুত ইতিহাস। ইংরেজরা আমাদের বাংলাদেশে যতটা ক্ষতি করেছিল, তার থেকে কয়েক গুণ বেশি ক্ষতি করেছিল অস্ট্রেলিয়ানদের। আজ থেকে 65 বছর আগের কথা। সে সময় সমুদ্র বরফে ঢাকা ছিল, আর সেই সময় দক্ষিণ পূর্ব এশিয়া থেকে একদল মানুষ পায়ে হেঁটে অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডে আসে। আর এর আগ পর্যন্ত অস্ট্রেলিয়াতে কোনো ধরনের মানুষের বসবাসই ছিল না। আর এরপরে আস্তে আস্তে এই আদিম মানুষেরা গোটা দেশে ছড়িয়ে পড়ে। তবে আশ্চর্য ব্যাপার হলো, অস্ট্রেলিয়াতে এত হাজার বছর ধরে মানুষ বসবাস করছে এবং তাদের নিজস্ব একটা সংস্কৃতি আছে, এটা 1778 সালের আগ পর্যন্ত বহির্বিশ্বের কেউই জানত না। 1606 সালে ইন্দোনেশিয়া থেকে বাণিজ্য করে ফেরার সময় উইলিয়াম জেমস নামের একজন নাবিক মাঝ সমুদ্রে এক বিশাল ঝড়ের কবলে পড়ে। এই সময় সমুদ্রের স্রোতে তার জাহাজ ভাসতে ভাসতে অনেকটা দক্ষিণ দিকে চলে আসে। ঝড় থামার পরে যখন চারিদিক ফর্সা হয়ে যায়, তখন সে দূরে একটা আইল্যান্ড দেখতে পায়। মূলত এরপর থেকেই এই আইল্যান্ডের কথা গোটা পৃথিবী জানতে পারে। আর সেই খবরটা ইংরেজদের কাছেও পৌঁছে যায়। আর তখন থেকেই ইংরেজরা এই আইল্যান্ডটাকে খোঁজা শুরু করে দেয়। 1770 সালে ইংরেজ ক্যাপ্টেন জেমস কুক তার 4 জন সঙ্গী নিয়ে আইল্যান্ড খুঁজতে বের হয়ে যান, এবং তারা শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার বোটানি বেতে পৌঁছে যায়। যখন জেমস কুক আর তার সঙ্গীরা অস্ট্রেলিয়ায় গিয়ে পৌঁছায়, তখন অস্ট্রেলিয়ার যে আদিবাসীরা রয়েছে, তারা তাদেরকে শত্রু ভেবে আক্রমণ শুরু করে। অবস্থা এমন জায়গায় গিয়ে পৌঁছায়, জেমস কুক তার নিজের জীবন বাঁচাতে সেখান থেকে পালিয়ে আসতে বাধ্য হয়। এই ঘটনার 18 বছর পর 1778 সালের 18ই জানুয়ারি স্যার আর্থার ফিলিপ 11টা জাহাজে করে 300 জন লোক নিয়ে আবারও বোটানি বেতে পৌঁছায়। আর এবার তারা অস্ট্রেলিয়ার পূর্ব দিকে অনেকটা এরিয়া দখল করে নেয়। তবে এই সময় অস্ট্রেলিয়ার আদিবাসী যারা ছিল, তারা ইংরেজদের সাথে কোনো প্রকার ঝামেলায় না গিয়ে ইংরেজদের সাথে একটা নেগোসিয়েশন করে, এবং ইংরেজরা আদিবাসীদের এটা সেটা বোঝাতে থাকে, এবং তারা বলে যে আদিবাসীদের সাথে কোনো প্রকার ঝামেলা করবে না, তারা শুধু এখানে একটা কলোনি তৈরি করবে। আর লোকাল অস্ট্রেলিয়ানদের সমস্যা হবে এমন কোনো কাজ তারা করবে না। উল্টো ইংরেজদের জায়গা দিলে তাদের উপকার হবে, তারা শিক্ষিত হতে পারবে, তারা অনেক অ্যাডভান্স অস্ত্র ব্যবহার করতে পারবে। আর এই সব কথা শুনে সাদাসিধে অস্ট্রেলিয়ানরা ইংরেজদের ফাঁদে পা দেয়। তারা বুঝতেও পারছিল না এই ইংরেজরা কত বড় বিশ্বাসঘাতক। অস্ট্রেলিয়ায় পৌঁছানোর মাত্র 8 দিনের মাথায় ইংরেজরা একটা পেনাল কলোনি তৈরি করে। এখন এই পিনাল কলোনিটা কি, সেটা এবার বলছি। পিনাল কলোনি হলো এমন একটি জায়গা যেটা দেখতে জেলখানার মতো। এখানে কয়েদিদের ছেড়ে দিয়ে নজরবন্দি করে রাখা হয়। আর্থার ফিলিপ যখন অস্ট্রেলিয়াতে আসে, তখন জাহাজে করে অনেক কয়েদিদের নিয়ে আসে। তাদের মধ্যে চোর, ডাকাত, খুনি, এমনকি ধর্ষকও রয়েছে। 1788 পর থেকে মাত্র 100 বছরেরও কম সময়ের মধ্যে ইংরেজরা প্রায়
1.5 লক্ষ কয়েদি অস্ট্রেলিয়ায় নিয়ে আসে। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়ে সেখানকার লোকাল অস্ট্রেলিয়ান আদিবাসীরা, যারা এই জায়গায় হাজার হাজার বছর ধরে বসবাস করে আসছিল। ইংরেজরা প্রথমে সাদাসিধে অস্ট্রেলিয়ানদের ফুসলিয়ে কলোনি তৈরি করে এবং যখন ইংরেজদের সংখ্যা বাড়তে থাকে তখন তারা তাদের কলোনি এরিয়াগুলো বাড়াতে থাকে। এমনকি যে এরিয়াগুলো ইংরেজরা কবজা করে নিত সেখানে লোকাল অস্ট্রেলিয়ানদের প্রবেশ করা কোনো রাইটই ছিল না। তারা সেখানে কোনো প্রকার চাষাবাদ করতে পারতো না। গাছের ফল খাওয়া তো দূরের কথা, তারা যদি গাছ ধরতো তাদের ওপর অমানবিক অত্যাচার করত। এমনকি ইংরেজরা লোকাল অস্ট্রেলিয়ানদের ধরে ধরে চাষাবাদের কাজ করাতো, আর তারা যদি তাদের কথা না শুনতো তাহলে তাদের উপর চলতো অমানসিক অত্যাচার। লোকাল নারীদের নিয়ে ধর্ষণ করত, এমনকি ছোট ছোট শিশুদের নিয়ে মেরে ফেলা হতো। আর এই সব কিছু মেনে ধীরে ধীরে সাদাসিধা অস্ট্রেলিয়ানরা ইংরেজদের দাসে পরিণত হয়। আদিবাসী অস্ট্রেলিয়ানরা যেহেতু বহির্বিশ্বের সাথে কোনো কানেক্টেড ছিল না, তাই তারা চিকিৎসা পদ্ধতি সম্পর্কেও জানতো না। কিন্তু সমস্যা তৈরি হয় কিছুদিন পর, যখন 1.5 লাখ কয়েদি অস্ট্রেলিয়ায় আনা হয়। এই কয়েদিদের মধ্যে অনেকেই বাহির থেকে ভাইরাস নিয়ে আসে, যা পুরো অস্ট্রেলিয়াতে ছড়িয়ে পড়ে এবং অনেক আদিবাসীরা সেই রোগে আক্রান্ত হয়ে পড়ে। যেহেতু তারা চিকিৎসা সম্পর্কে কিছু জানতো না, তাই তারা বিনা চিকিৎসায় মারা যেতে থাকে। ইংরেজরা যে কতটা নিষ্ঠুর, একটি ভয়ানক কথা শুনলে আপনার পায়ের রক্ত মাথায় উঠে আসবে। যেই রোগে আক্রান্ত হয়ে লোকাল অস্ট্রেলিয়ানরা মারা যাচ্ছিল তার প্রতিষেধক মেডিসিন ইংরেজদের কাছে ছিল, কিন্তু তারা চাইতো বিনা চিকিৎসায় যেন তারা মারা যায়। আর এইভাবেই লোকাল কালো চামড়ার অরিজিনাল আদিবাসীদের সংখ্যা কমতে থাকে। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ানরা ইংরেজদের এই অত্যাচার আর মেনে নেবে না বলে ঘোষণা দেয় এবং শুরু হয় দুই পক্ষের মধ্যে যুদ্ধ। আর এই যুদ্ধ টানা 100 বছর ধরে চলে। সবশেষে ফাইনালি 1901 সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে 90% জায়গা খালি থাকার পিছনে আরও একটি কারণ হলো এর মানচিত্রের জিওগ্রাফি। আর সেটি হলো অস্ট্রেলিয়ার একদিকে শুধুমাত্র মরুভূমিতে ঘেরা, যেখানে সূর্যের তাপ এতটাই বেশি যে সেখানে কোনো মানুষের বেঁচে থাকা তো দূরের কথা, কোনো পশু পাখিও বেঁচে থাকতে পারবে না। অন্যদিকে আরেক পাশে রয়েছে ঘন জঙ্গল, আর এটা এতটাই গভীর যে সেখানে মানুষের বসবাসের অনুপযোগী। আর অন্যদিকে রয়েছে শুধু বড় বড় পাহাড়, তাই এখানেও মানুষ বসবাস করতে পারছে না। মূলত এর কারণেই অস্ট্রেলিয়ার 90% জায়গা খালি পড়ে আছে। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।